নমস্কার। প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকের বিশেষ আলোচনায় স্বাগত জানাই। আজ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর বাংলা পাঠ্য নির্বাচিত তৃতীয় সেমিস্টারের নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয় রূপকথা কবিতাটির কবি পরিচিতি, কাব্য পরিচিতি, কবিতাটির মূল ভাববস্তু এবং উৎস গ্রন্থ ও শব্দার্থ আলোচনা সহ সমগ্র কবিতাটির লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ মনোজ্ঞ এক আলোচনা করতে চলেছে। তোমরা সমগ্র কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে অবশ্যই, তাহলে এই কবিতা থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। হ্যাঁ, কবিতা ভিডিওটি তোমরা স্কিপ করবে না। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো যাই হোক, তাহলে এখন মূল আলোচনায় আসা যাক। দেখো, কবি নবনীতা দেবসেন। প্রথমে আমি নবনীতা দেবসেন সম্পর্কে কিছু কথা বলি। নবনীতা দেবসেন 1938 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি কলকাতায় জন্ম। তার পিতা নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেব। হ্যাঁ, তো তাদের একমাত্র কন্যা সন্তান বলেন নবনীতা দেবসেন। তো নবনীতা দেবসেন শুধু কিন্তু এই কবিতাই রচনা করেননি বা কাব্যই রচনা করেননি, তিনি গল্প, নাটক, ভ্রমণ সাহিত্য ইত্যাদি আরো অন্যান্য অনেক কিছু গ্রন্থই কিন্তু তিনি রচনা করে গেছেন। তার পিতামাতাও সাহিত্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও কিন্তু অনেক সাহিত্য, অনেক গ্রন্থ কিন্তু রচনা করেছেন। তো হয়তো সেই পিতামাতার অনুপ্রেরণাতেই কবি নবনীতা দেবসেনও এই সাহিত্যের জগতে আসতে পেরেছেন। তো এখন বলি, কবি নবনীতা দেবসেন একজন নারীবাদী কবি। এখন নারীবাদী কবি আমরা কাদেরকে বলতে পারি? নারীবাদী কাদেরকে বলবো না, আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। এই পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু সবসময় নারীরা পিছিয়ে পুরুষদের থেকে। হয়তো তোমরা বলবে যে নারীরা তো কই এখন পিছিয়ে নয়, নারীরা তো এখন অনেক এগিয়ে। না, দেখো, নারীরা পিছিয়ে কোন দিক থেকে পিছিয়ে না, কিছু ধর্মকেন্দ্রিক নিয়ম রীতি সেই সব দিক থেকে। যেমন ধরো, আমাদের হিন্দু নারীরা এখনো পর্যন্ত কি করে না, সিঁদুর পরিধান করেন, ঘোমটা দেন, আবার মুসলিমরা বোরখা পরিধান করে থাকেন। তো এই সমস্ত দিক থেকে, এইসব দিক থেকে কিন্তু পুরুষরা কিন্তু স্বাধীন। তো এরকম অনেক কিছু কিন্তু নারীদেরকে নিয়ম রীতির, নিয়ম শৃঙ্খলার বন্ধনের মধ্যে নিজেদেরকে কিন্তু আবদ্ধ রাখতে হয়, তারা বাধ্য হয় সমাজের রীতি বা নীতিকে মেনে। তো এই যে আবার বলতে পারি আমরা নারীরা কি না, খাঁচার পাখির মতো। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছো, দুই পাখি কবিতা, হয়তো পড়লেও পড়ে থাকতে পারো। সেই দুই পাখি কবিতায় দেখা হয়েছে খাঁচার পাখি আর বনের পাখির মধ্যে একটা কথোপকথন। তো খাঁচার পাখি চাইছে কি খাঁচা থেকে বেরিয়ে যেতে, আর বনের পাখি তাকে সেই খাঁচার বাইরে আসতে দেবে না আর কি, এরকম বাধা একটা। হ্যাঁ, তো বনের পাখি সবসময় কি করবে, বনের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করবে, ঘুরে বেড়াবে। আর খাঁচার পাখিকে কিন্তু খাঁচার মধ্যে সবসময় বন্দী হয়েই থাকতে হচ্ছে। তাদেরকে পোষ্য হয়েই কিন্তু খাঁচা বন্দী হয়েই কিন্তু সবসময় থাকতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, তো এই দিক থেকে কিন্তু নারীরা কিন্তু পিছিয়ে। তো এই বিষয়ে এর প্রতিবাদ করে যারা কাব্য কবিতা রচনা করেন তাদেরকেই বলা হয় নারীবাদী কবি। তো এখানে নবনীতা দেবসেন আলোচ্য যে কবিতাটা, এই কবিতাটাও কিন্তু সেই আঙ্গিকেই কিন্তু কবিতাটাকে লিখেছেন। তো এই যে কবিতা, আমাদের যে কবিতা দিগ্বিজয়ের রূপকথা, এই কবিতাটার উৎস গ্রন্থ আমরা বলি। উৎস গ্রন্থ হচ্ছে প্রথমে এই কবিতার যে প্রথম লাইন, দিগ্বিজয়ের রূপকথা, ওইটা নয়, সরি, কবিতার প্রথম লাইন হচ্ছে রক্তে আমি রাজপুত্র। তো ওইটাই হচ্ছে মূল কাব্যগ্রন্থ। আর পরবর্তী পর্যায়ে 1889 সালের শ্রেষ্ঠ কবিতা নামে একটা কবিতা বা কাব্য সংকলন গ্রন্থ তিনি বের করেছেন। কবির একটা কাব্য সংকলন গ্রন্থ বেরিয়েছে, সেটা 1889 সালে। তো সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বা কাব্যগ্রন্থ নয়, কাব্য সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে এই দিগ্বিজয়ের রূপকথা কবিতা। আর যে কাব্যগ্রন্থের বললাম, কাব্যগ্রন্থটা হচ্ছে রক্তে আমি রাজপুত্র। রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থটাতে মোট 6টা কবিতা আছে। প্রথম কবিতা প্রথম প্রত্যয়, ঠিক আছে। আর শেষ কবিতাটি হচ্ছে, মানে 6 নম্বর কবিতাটি হচ্ছে আমাদের পাঠ্য যে কবিতা দিগ্বিজয়ের রূপ।
ঠিক আছে। তো আলোচ্য কবিতাতে কবি নারী স্বাধীনতা মানে নারীদের মধ্যেও যে পুরুষদের মতো সমতুল্য সাহস, শক্তি, এই বিষয়গুলি রয়েছে, ঠিক আছে। তো সেই রকমই প্রতিবাদ করেই এই কবিতাটা লিখছেন। তিনি বলছেন তিনি একজন রাজকুমারী, তিনি একজন রাজকন্যা হলেও তার মধ্যে যে সেই রকমই পুরুষদের মতো শক্তি আছে, আর সেই শক্তিটা বা সেই যে সাহস নারীদের, সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। সেটাকে কাজে লাগাতে পারলেই কিন্তু পুরুষদের মতোই দিগ্বিজয় যাত্রা করতে পারবে এবং তাতে জয়ীও হতে পারবে। তো এখন দিগ্বিজয় রূপকথা কবিতার নয়, এখন বলি দিগ্বিজয় মানে কি। দিগ্বিজয় বলতে এখানে কিছু আগেকার দিনের যুদ্ধযাত্রার কথা বলা হচ্ছে। প্রাচীন রাজা রাজাদের যুদ্ধযাত্রা, তারা যখন যুদ্ধযাত্রা যেতেন, হ্যাঁ, বেশ যুদ্ধের সাজ পোশাক পরে, যুদ্ধের মানে জন্য যাতে তারা নিজেদের শরীরকে মানে বিরোধী দলের পক্ষ থেকে রক্ষা করতে পারে, তার জন্য বর্ম ধারণ করে, হ্যাঁ, দেহবর্ম যেটাকে বলে, যেগুলো কবচ, হ্যাঁ, আবার ভূষণ বিভিন্ন রকম যেমন কুণ্ডল, হ্যাঁ, এইসব পরিধান করে কিন্তু তারা দিগ্বিজয় যাত্রা করতে যেতেন এবং দিগ্বিজয় জয় যেতেন। এখন দিগ্বিজয় মানে বিভিন্ন দিককে জয় করা, অর্থাৎ বিভিন্ন দিকের সঙ্গে লড়াই করে একটা বিশাল সাম্রাজ্যকে জয় করা, এটা হচ্ছে দিগ্বিজয়। হ্যাঁ, এখানে কিন্তু সেই রকম কোনো ওই অস্ত্র শস্ত্র, হ্যাঁ, বা কোনো দেহবর্ম, এইসব বিশাল কিছু সাজ পোশাক সহযোগে, বা যে রাজাদের যে চতুরঙ্গ বাহিনী বলা হয়, মানে কি কি বলবো, পদাতিক বাহিনী বলা হয়, কি কি না, চতুরঙ্গ বাহিনীর মধ্যে কি কি পড়ে, রথ, অশ্ব, হস্তি, পদাতিক, এসব যে চতুরঙ্গ বাহিনী সহযোগে যে যুদ্ধ যায় এবং সেখানে জয়ী হন, সাম্রাজ্য জয় করেন, এখানে কিন্তু সেই সব ব্যাপার নয়, সেইভাবে দিগ্বিজয় যাত্রা নয়। এই কবিতাতে কবি বলছেন দুটো অস্ত্র, কি কি, একটা বিশ্বাস আর একটা ভালোবাসা। তো এই দুটো অস্ত্র এতটাই শক্ত মজবুত যে এই দুটো অস্ত্রকে নিয়ে যদি নারীরা এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তারা তাদের জীবনের সাফল্যের দিকে পৌঁছাতে পারবে। হ্যাঁ, অর্থাৎ তারা দিগ্বিজয় যাত্রা করতে পারবে। মানে তারা এখানে কবিতায় বলছে তৃষ্ণা হর ক্ষোভ যুগে দ্বীপে পৌঁছাতে পারবেন, অর্থাৎ তাদের যে মনের আশা, মনের ইচ্ছা বাসনা, ঠিক আছে, সেই ইচ্ছার যে তৃষ্ণা, সেটা কিন্তু তারা মেটাতে পারবে। এই কবিতায় কিন্তু মূল ভাবটা এটাই। তো আমি যখন কবিতাটা লাইন ধরে যখন আলোচনাটা করব, তখন আরো তোমরা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো আমি কবিতার মূল আলোচনায় আসছি। কবিতার লাইন ধরে ধরে আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে অবশ্যই, তাহলে কিন্তু সব প্রশ্নের আনসার করতে পারবে বা বুঝতে পারবে। কোনো রকম কিন্তু কবিতাটার বিষয়ে আর তোমাদের কোনো ডাউট থাকবে না, হ্যাঁ, কোনো জটিলতা থাকবে না, সবকিছুকে খুব সহজেই তোমরা সহজ করে নিতে পারবে। দেখো কবিতার প্রথম লাইনই কবি বলছে রক্তে আমি রাজপুত্র। এই যে রক্তে আমি রাজপুত্র, তিনি তো রাজকন্যা, প্রথমেই বললাম তিনি রাজকন্যা হয়েও তিনি নিজেকে দাবি করছেন একজন রাজপুত্র হিসাবে। দেখো রাজপুত্র হিসাবে তিনি নিজেকে মানে দাবি করলেন। এখানে কবিতায় তিনি ভূমিকা নিচ্ছেন রাজপুত্রের ভূমিকা। কেন? দেখো রাজপুত্র কাদেরকে বলবো, যারা রাজপুতের সন্তান, ছেলে যারা, তাদেরকে বলবো রাজপুত্র। অর্থাৎ রাজপুতের বা কোনো রাজার রক্ত যাদের শরীরে মানে প্রবাহিত হচ্ছে, মানে কোনো রাজার রক্ত যাদের শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে, সেই রকম পুত্রদেরকেই বলা হয় রাজপুত্র। তাহলে কোনো রাজার কন্যার, তাঁর শরীরে কি রাজার রক্ত প্রবাহিত হয়নি? তাঁর শরীরেও তো হচ্ছে। কবি এখানে সেই যুক্তিতেই এখানে নিজেকে রাজপুত্র বলছেন। তিনি বলছেন রাজপুত্রের মতো তাঁর শরীরেও, তিনি রাজকন্যা হলেও তাঁর শরীরের মধ্যেও কিন্তু কোনো রাজার রক্তই প্রবাহিত হচ্ছে। তাঁর পিতাও তো রাজা, তাহলে রাজার রক্ত যখন তাঁর শরীরেও প্রবাহিত হচ্ছে, তাহলে তিনিও রাজপুত্র। তো সেই রাজপুত্রটা কোন দিক থেকে? লিঙ্গ বৈষম্যের দিক থেকে কিন্তু নয়, সেটা হচ্ছে শক্তি, সংযম, সাহস, এইসবের দিক থেকে, শৌর্য, বীর্য, এইসবের দিক থেকে কিন্তু তিনিও কোনো অংশে রাজপুত্রের থেকে কম। ঠিক আছে, তো এই যুক্তিতে তিনি নিজেকে প্রথমেই বললেন রক্তে আমি রাজপুত্র। বলছেন হলেনি বা দুঃখিনী জননী। দেখো এই যে দুঃখিনী জননী, এই দুঃখিনী জননী এখানে বলছে, দুঃখিনী বলতে দুয়োরানী, সুয়োরানী। এই গল্প আমরা রূপকথার গল্পে কিন্তু
পড়েছি। রূপকথার গল্পে যেমন দৈত্য, রাক্ষস, রাক্ষস, যক্ষ, হ্যাঁ, বামন, এইসব নিয়ে কিন্তু আমরা রূপকথার গল্প ছোটবেলায় পড়েছিলাম। আর এই কবিতাটা কিন্তু নাম হচ্ছে দিগ্বিজয় রূপকথা। দিগ্বিজয় রূপকথার নাম হলেও কবিতাটা রূপকথা ধর্মী কবিতা নয়, কবিতাটা হচ্ছে একটা রূপক কবিতা। তো রূপকথা বললেন এই কেন না, রূপকথার প্রেক্ষাপটে বা রূপকথামূলক গল্পের বিষয়বস্তু থেকে যে কবিতাগুলো রচিত হয় সেইগুলোকে বলা হয় রূপকথার কবিতা। তো এইখানে এই কবিতার মধ্যে সেই রকমই কিছু প্রেক্ষাপট, কিছু বিষয়বস্তু কিন্তু তিনি নিয়েছেন ওই রূপকথার গল্প থেকে, দিয়ে কবিতাটা লিখেছেন। কিন্তু আসলে কবিতার একটা রূপক কবিতা। তো রূপক কবিতার দুটো বৈশিষ্ট্য, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। তো এই কবিতাতেও সেই রকম দুটো অর্থ বহন করছে প্রতিটা ক্ষেত্রেই। আমি কবিতাটা বলতে বলতে সেগুলো তোমাদেরকে মানে দু রকম অর্থকেই বিশ্লেষণ করে করে বুঝিয়ে দিচ্ছি, শুনলেই বুঝতে পারবে। তো এখানে বললেন দেখো, হলেনি বা দুঃখিনী জননী। আমি বললাম দুঃখিনী জননী বলতে কি দুয়োরানী, আর সুখী জননী মানে হচ্ছে সুয়োরানী। রাজাদের একাধিক পত্নী থাকতো, হ্যাঁ। তো তার মধ্যে যে পত্নী খুব সুন্দরী এবং লাবণ্যবতী, আর যে পত্নীকে রাজা বেশি ভালোবাসতেন, অর্থাৎ রাজার প্রিয় যে রানী, দুঃখী রানী। আর দুঃখী রানী ঠিক তার বিপরীত, যে পত্নী, হ্যাঁ, অতটা ওই সুয়োরানীর মতো দেখতে সুন্দরী নয় বা বয়স বেশি, হ্যাঁ, আর যে পত্নীকে রাজা কিন্তু কম ভালোবাসেন, ঠিক আছে। তো সেই পত্নীকে বলা হয় রানী বা দুয়োরানী। তো এখানে যার কথা কবি বলছেন, কবি নবনীতা দেব সেন নিজে, এখানে তিনি দিগ্বিজয় যাত্রা যে করবেন, দিগ্বিজয় যাত্রার সময় তিনি তার মায়ের কথা বলছেন। কোন মায়ের কথা বলছেন না, ওই দুঃখী জননী অর্থাৎ দুয়োরানীর কথা বলছেন। বললেন হলেনি বা দুঃখিনী জননী, বলছে আমার মা আমার দুঃখিনী হলেই বা, তাই বলে আমিও কি দুঃখিনী? বললেন না, আমি দুঃখিনী নয়, আমি দুঃখিনী মায়ের মতো দুঃখিনী আমি থাকতে চাই না, আমি সেরকম দুঃখিনী হয়ে থাকবো না। তো সেই জন্যই তিনি নিজে একটা দৃঢ় প্রত্যয়, বিশ্বাস নিয়ে বলছেন যে দিগ্বিজয়ে যেতে হবে। বলছে আমাকে দিগ্বিজয়ে যেতে হবে, অর্থাৎ আমি দিগ্বিজয় যাত্রা করব। তো এখন এই যে দিগ্বিজয় যাত্রার কথা বললেন, দিগ্বিজয়ে যেতে হবে, এখানে কিভাবে কথা বলছেন যে আমাকে দিগ্বিজয়ে যেতেই হবে, হ্যাঁ দেখবো, চেষ্টা করব, হ্যাঁ যেতে পারি কিনা, এরকম কোনো রকম কিন্তু মনে কিন্তু সন্দেহ এখানে কিন্তু নেই। এতটাই তিনি দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছে আমাকে দিগ্বিজয় যেতে হবে, ঠিক আছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাই তার কাছে হচ্ছে ঝড়। এই বিশ্বাসটাকে নিয়েই তিনি কিন্তু পুরুষদের মতো তার নিজের, তিনি রাজকন্যা হয়েও যে তার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে তিনি বোঝাতে চাইছেন এই কবিতায়। বললেন দুয়োরানী দিলেন সাজিয়ে, কখন, কখন সাজিয়ে দিলেন? যখন তিনি তার নিজের বিশাল সেই রাজপ্রাসাদ, রাজ অট্টালিকা ত্যাগ করে যখন যাচ্ছেন দিগ্বিজয় যাত্রা করতে, হ্যাঁ, মানে রাজ অট্টালিকাকে যখন ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন, তাহলে এটা প্রথম পদক্ষেপ, দিগ্বিজয় যাত্রার প্রথম পদক্ষেপ কি না রাজপ্রাসাদ ত্যাগ করা, এটা প্রশ্ন হতে পারে। তো দেখো, তাহলে সেই দুয়োরানী তখন সাজিয়ে দিচ্ছেন তাকে। দুয়োরানী মানে কোন মা? বললাম দুঃখিনী মা, মানে তার দুঃখী মা যিনি, ঠিক আছে, তিনি হচ্ছেন দুয়োরানী মা। তিনি তাকে সাজিয়ে দিলেন। বলছেন কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। তাহলে দিগ্বিজয় যাত্রা করতে গেলে যে সমস্ত রাজা অস্ত্র শস্ত্র দেহকর্মগুলো ধারণ করতেন, অলংকার ধারণ করতেন, সেসব এখানে কিছুই নেই, হ্যাঁ। কবচ কুণ্ডল নেই। কবচ কি? কবচ কথার অর্থ হচ্ছে, কবচ হচ্ছে রাজারা, প্রাচীন রাজারা যখন যুদ্ধে যেতেন তখন তাদের এই নিজেদের দেহের এই সামনে, হ্যাঁ, একটা কোনো শক্ত ধাতুর, হ্যাঁ, মানে পোশাক পরিধান করতেন, ঠিক আছে, বা বর্ম ধারণ করতেন, সেটাকে বলা হচ্ছে কবচ। আর কুণ্ডল হচ্ছে কানের ভূষণ। তোমরা কুণ্ডলের কথা পড়েছো কোথায়? সেই অভিষেক কবিতায়, হ্যাঁ। মেঘনাদ বা ইন্দ্রজিতের, কোথায় ইন্দ্রজিতের কানের কবচ কুণ্ডলটা পড়ে গিয়েছিল, কোথায় না অশ্বত্থরে। কখন? যখন তিনি খুব রেগে গিয়েছিলেন, হ্যাঁ, নিজের ভাই বীরবাহুর মৃত্যু সংবাদে, সেই সময়, হ্যাঁ, সেই সময় তিনি কি করছিলেন না বামাদল মাঝে বিলাসিতায় মত্ত ছিলেন, তাই না? তো সেই মুহূর্তে তখনই তার কানের কুণ্ডল এই পতিত হয়েছিল। কোথায় পতিত হয়েছিল না অশোকতলে। তো সেই কুণ্ডল, কুণ্ডল মানে কি? কুণ্ডল মানে হচ্ছে কানের ভূষণ, কানের অলংকার, এটাই হচ্ছে কুণ্ডল। সেটাও নেই।
তাহলে যেটা রাজা রাজাদের দরকার, যুদ্ধ করতে গেলে, দিগ্বিজয় যাত্রা করতে গেলে যেটা দরকার সেটা নেই। ধনুক নেই, তুনির নেই, এসব কিছুই নাই। ধনুক তুনির এগুলো কি? ধনুক হচ্ছে, ধনুক মানে স্বর বা বাণ, আর তুনির মানে ওই স্বর বা বাণটা রাখার যে খাপ পিঠে থাকে সেটা। শিরস্ত্রাণ নেই, শিরস্ত্রাণ মানে মাথা, মাথাকে রক্ষা করার যে বর্ম, ঠিক আছে, মাথাকে, আর মাথার মধ্যে রাজাদের থাকে মুকুট আর কি এক ধরনের, সেটা হচ্ছে শিরস্ত্রাণ। বলছে এসব কিছুই ছিল না, প্রশ্ন কিছুই ছিল না, কি কি ছিল না আর কি কি ছিল, ঠিক আছে, এইসব প্রশ্ন। শুধু আশীর্বাদীর দুটো সরঞ্জাম। সেই আশীর্বাদী কেন বলছে না, মায়ের আশীর্বাদ প্রদত্ত সেটা, সেই জন্যই বললেন আশীর্বাদী দুটো সরঞ্জাম। সেই দুটো সরঞ্জাম কি কি দেখো, পরেই বলছে। এক, এই জাদু অস্ত্র। দেখো কবিতায় জাদু অস্ত্র বলছেন, জাদু অস্ত্র মানে ঐন্দ্রজালী বা মায়া, হ্যাঁ, যেটা জাদুর মতো কাজ করে। কিরকম না, সেই জাদু অস্ত্র তিনি যখন দিগ্বিজয়ে যাবেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত দুর্গম পথই আসুক না কেন, যেমন পথই আসুক না কেন, সে আকাশ পথ হোক, স্থলপথ হোক, জলপথ হোক, সব পথকেই কিন্তু সে অতিক্রম করে নিয়ে যাবে। কে? ওই জাদু অস্ত্র। বলছে মরুপথে সেই হয় রূপ। তাহলে মরুপথে কে উটের ভূমিকা নেয়? ওই জাদু অস্ত্র। হ্যাঁ, জাদু অস্ত্র কোথায় উটের ভূমিকা নেয়? মরুপথে। এসব প্রশ্ন হবে। হ্যাঁ, যদি দিগ্বিজয় যাত্রা করতে করতে তাকে মরুভূমির পথকে অতিক্রম করতে হয়, তখন কিন্তু সেই জাদু অস্ত্র তখন উটের ভূমিকা নেয়। আবার আকাশে পুষ্পক, এই যে আকাশে পুষ্পকের কথা বললেন, পুষ্পক কি? পুষ্পক হচ্ছে রথ। হ্যাঁ, সেই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় পুষ্পক বিমানে বা পুষ্পক রথে করে নিয়ে যাচ্ছিলেন, সেই এখানে সেই কথা বললেন। তো সেই পুষ্পক বিমানের কাজ করবে বা পুষ্পক রথের কাজ করবে কে করবে? এই জাদু অশ্বটাই। আর সপ্তডিঙ্গা সাজবে, সপ্তডিঙ্গা মানে সাতটা নৌকা সাজবে সিন্ধু জলে। সিন্ধু জল মানে কি? সমুদ্রের জলে। এখানে সেই মনসা মঙ্গলের ঘটনা। মনসা মঙ্গল কাব্যে সেই চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে যাচ্ছিলেন, মা মনসাকে পূজা না দিয়ে সপ্তডিঙ্গা নিয়ে যখন যাচ্ছিলেন, সেই সময় মা মনসা তখন ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে তার সপ্তডিঙ্গাকে কি করেছিলেন? ডুবিয়ে দিয়েছিলেন। এই ছয় সপ্তডিঙ্গা। তাহলে সপ্তডিঙ্গার ভূমিকা কোথায় নেবে? সিন্ধু জলে। বা সিন্ধু জলে কিসের ভূমিকা নেবে? এই জাদু অশ্ব, যেটা জাদু অশ্ব বলছে, জাদু অশ্ব সিন্ধু জলের ভূমিকা নেবে সপ্তডিঙ্গা। তেপান্তরে পক্ষীরাজ, পক্ষীরাজ মানে আমরা জানি পক্ষী শ্রেষ্ঠ গরু। এই গরুরের কথাও তোমরা পড়েছো, অভিষেক কবিতাতেই পড়েছো। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলকি, যখন সেই সিঞ্জিনীটাকে টানলো, সিঞ্জিনী আকর্ষণ করলো, তার যে গম্ভীর শব্দ, সেই শব্দটা, সেই শব্দটাকে এখানে গরুর পাখির শব্দের সঙ্গে তুলনা করেছিলেন, ঠিক আছে। তারপরে বলছেন তার নাম রেখেছি বিশ্বাস। তার নাম রেখেছে কিসের? ওই যে জাদু অস্ত্র যে এতগুলো ভূমিকা নিচ্ছে, সেই জাদু অস্ত্রটাকেই বলছেন বিশ্বাস। সেটা হচ্ছে তার মনের বিশ্বাস। আর এই কথক, কথকের, ঠিক আছে, কবির মনের বিশ্বাস। সেই বিশ্বাসটাকে নিয়েই কিন্তু তিনি যাবেন ওই দিগ্বিজয় যাত্রা করতে। দুই, এটা এক হলো। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। দেখো অসি মানে কি? অসি মানে খড়গ বা তরবারি। সেই খড়গ বা তরবারি কোথায় ভরা থাকে? একটা খাপের মধ্যে ভরা থাকে কোমরে, রাজা রাজারা যখন যুদ্ধ করতে যান। তো এখানে তিনি বলছেন তার কাছে যে অসিটার কথা বলছেন, যে অসিটা রয়েছে, হ্যাঁ, সেই অসিটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা নামক অসিটা আছে কোথায়? তার হৃদয়ের খাপে ভরা, ঠিক আছে। সবসময় সেটা তার হৃদয়ের মধ্যে ভরা থাকে। তো সেইটাকেই বলছেন হৃদয়ের খাপে ভরা। দেখো রূপক কবিতা আমি বললাম একটা বাহ্যিক অর্থ, একটা আভ্যন্তরীণ অর্থ। একটা হচ্ছে এই যে বললাম প্রাচীন রাজাদের যুদ্ধের ব্যাপারটা, হ্যাঁ, সেখানে হচ্ছে অসি মানে কি? খড়গ তরবারি। এখানে অসিটাকে বলছেন রূপক অর্থে কি বলছেন না? ভালোবাসা। হ্যাঁ, অসি যেমন খাপে ভরা থাকে, ঠিক আছে, ঠিক সেই রকম এই ভালোবাসা ভরা থাকে কোথায়? না হৃদয়ের মধ্যে। এই হচ্ছে, এটাই হচ্ছে রূপক। হ্যাঁ, দেখো যেটা হচ্ছে শানিত ইস্পাত খণ্ড। শানিত মানে কি? খুব ধারালো। আর ইস্পাতের মতো, ইস্পাত খণ্ডের মতো। ইস্পাত মানে শক্তপোক্ত ধাতু দিয়ে তৈরি অসি। ঠিক সেই রকম ভালোবাসাও কিন্তু শক্তপোক্ত। সেও কিন্তু যেমন অভঙ্গুর, এই যে বলেছে অভঙ্গুর, কবিতাতেই বলেছে অভঙ্গুর মানে কোনোদিন ভাঙে না। হ্যাঁ, তো সেই রকম এই যে ভালোবাসা, সেটাও অভঙ্গুর। আমরা পড়েছি অশোকী একজন কবিতায়, তোমরা পড়েছো কি পড়েছো? যে যখন রক্তের এক অগ্নিবাহারের মতো যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে যখন সব ধ্বংস হয়ে গেল, শিশুরা বাড়িরা সবকিছু খুন হলো, শহর ধ্বংস হলো, তখন কে রইল? শুধুমাত্র একজন রইল, সেই মেয়েটি, মানে কথকের প্রিয়তম। সেই মেয়েটি আমার অপেক্ষা। অর্থাৎ ভালোবাসা চিরন্তন, ভালোবাসা শাশ্বত, তার মরণ মৃত্যু নেই। এখানে সেই কথাই বললেন। তো সেই অভঙ্গ যার নাম দিচ্ছেন ভালোবাসা, ঠিক আছে। তাহলে হৃদয়ের খাপে ভরা, যেটা বলছে মন্ত্রপুত কেন বললেন? মন্ত্রপুত বলা হচ্ছে এখানে শোধন করা, মানে মন্ত্র দিয়ে সেটাকে পবিত্র করা। পুত মানে পবিত্র। হ্যাঁ, তো সেই রকম অস্ত্র শস্ত্র, সেই রকম তরবারি নিয়ে কিন্তু রাজারা যুদ্ধ করতে যান। ঠিক সেই রকম হচ্ছে এখানে ভালোবাসা। বলছে নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরচুরের দিকে। তৃষ্ণাহর খরচুরের দিকে, খরচুর মানে হচ্ছে এখানে খেজুর। এখানে মরুভূমি এলাকায় মানুষ যদি পৌঁছায়, সেখানে কোনো জল পাওয়া যায় না। সামান্য ওই খেজুর গাছের যে রস, সেই রস পান করেই কিন্তু তাদের তৃষ্ণাটা মিটে যায়।
এখানে কবিও বললেন, যদি এই দুটো অস্ত্রের মাধ্যমে, কি কি বললাম, বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে, দুটো সরঞ্জামের মাধ্যমে দিগ্বিজয় যাত্রায় বেরোনোর পরে তিনি দিগ্বিজয় যাত্রায় যখন সফল হবেন, আর সেই সফল হওয়াটা কি বলছে, তুমি তৃষ্ণা হরণ হওয়া, অর্থাৎ তৃষ্ণাটা মিটিয়ে যাওয়া। তো এখন দিগ্বিজয় যাত্রা বলতে এখানে গভীরভাবে কবি বলতে চাইলেন, না, বন্ধুত্বের বিজয় সমস্ত মানুষের ভালোবাসাকে জয় করে, সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধভাবে থাকা। হ্যাঁ, তিনি বললেন তিনি দিগ্বিজয় যাত্রায় বেরিয়ে সকল মানুষকে তিনি ভালোবেসে জয় করে নেবেন, ভালোবেসে সবার মনকে ভরিয়ে দেবেন। আর তাহলেই তাকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারবে না, তাকে হারাতে পারবে না, তার বিরোধী কেউ থাকবে না। আপনি তার দিগ্বিজয় যাত্রাটা কি হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। তবে এখানে এই জন্যই বললেন যে তৃষ্ণা হর, অর্থাৎ তৃষ্ণা হরণ করে যে, মানে তৃষ্ণা মেটায় যে, তো সেই রকম দ্বীপে, খেজুরের দ্বীপে তিনি পৌঁছে যাবেন, অর্থাৎ তার সেই দিগ্বিজয় যাত্রাটা সফল হবে। তিনি সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বাঁচতে পারবেন। হ্যাঁ, সকলকে বন্ধু করে নিতে পারবেন। হ্যাঁ, সাম্যকে প্রতিষ্ঠা করতে পারবেন। এই হচ্ছে কবিতার বিষয়। তো আমি কবিতাটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে বই থাকলে, বা এখন তো বই বেরোয়নি, যদি জেরক্স কপি তোমরা পাও, তোমরা সেটা সামনে রেখে একটু শুনবে। আমি লাইন ধরে ধরে বলে দিলাম এবারে। আর আমিও স্ক্রিনের মধ্যে তোমাদের এই কবিতাটা কিন্তু দিয়ে দিচ্ছি,